সোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ, সাথে বাড়ছে খরা। শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা। একটি দিবস চাই, উপকূল দিবস। যে কোনো দিবস দাবির পেছনে রয়েছে অনেক যৌক্তিকতা। দিবস কোনো সুনির্দিষ্ট বিষয়ে সচেতনতা বাড়াতে পারে, দিবস অধিকার আদায়ের কথা বলতে পারে, দিবস পারে জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করতে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও লোকবেতার FM ৯৯.২। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ আলাপচারিতা চাই উপকূল দিবস। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সালমান। অতিথি আলোচক হিসাবে আমার সাথে আছেন উপকূল সাংবাদিক ও উপকূল দিবসের উদ্যোক্তা জনাব রফিকুল ইসলাম মন্টু, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি বরগুনার উপপরিচালক জনাব মিসবাহুর রশিদ, জাগনারীর প্রধান নির্বাহী জনাব হোসনে আরা হাসি এবং লোকবেতারের পরিচালক জনাব মনির হোসেন কামাল। লোকবেতার FM ৯৯.২ ছাড়াও এই অনুষ্ঠানটি শুনতে পারবেন লোকবেতারের ওয়েবসাইট, ইউটিউব, লোকবেতারের ফেসবুক পাতা এবং গ্রুপে। মতামত দিতে SMS করতে পারেন 01782973478 নম্বরে। সরাসরি ফোন করতে পারেন 01959438545 নম্বরে। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। উপকূলের প্রায় ৫ কোটি মানুষ প্রতিনিয়ত বহুমুখী দুর্যোগের সঙ্গে বাস করেন। কেবল দুর্যোগ এলেই এই বৃহৎ জনগোষ্ঠীর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু স্বাভাবিক সময়েও তাদের জীবন যে কতটা অস্বাভাবিক সে বিষয়ে খুব একটা খোঁজ রাখা হয় না। উপকূলের দিকে গণমাধ্যম ও নীতি নির্ধারকদের নজর বাড়িয়ে উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ঘটানোই উপকূলের জন্য একটি দিবস প্রস্তাবের মূল লক্ষ্য। ১২ নভেম্বর ১৯৭০ সালের এই দিনে উপকূলে আঘাত হেনেছিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। ক্ষতবিক্ষত হয়েছিল গোটা উপকূল। বহু মানুষ প্রাণ হারান, ঘরবাড়ি হারিয়ে পথে বসেন। উপকূলবাসীর আজ শোকের দিন। স্টুডিওতে উপস্থিত অতিথিবৃন্দ, আজকের আলাপচারিতায় আপনাদের স্বাগত জানাই। উপকূল সাংবাদিক এবং উপকূল দিবসের উদ্যোক্তা জনাব রফিকুল ইসলাম মন্টু, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই ১২ নভেম্বর উপকূল দিবস কেন, এ দিবসের তাৎপর্য কি? উপকূল একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাকা, যার উপর বাংলাদেশের অর্থনীতি সহ অন্যান্য অনেক বিষয় নির্ভর করে। ফলে উপকূল দিবস হচ্ছে উপকূলের জন্য কথা বলার জন্য একটি দিন, ১২ নভেম্বর। এবং এই দিবসের তাৎপর্য হচ্ছে যে বাংলাদেশের উপকূলটাকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি, রক্ষা করতে না পারি, তাহলে উপকূলের উপর সমগ্র বাংলাদেশের উপরে একটা আঘাত পড়ে। তো সেজন্য আমাদের উপকূলকে সুরক্ষার জন্য, উপকূলের মানুষের সুরক্ষার জন্য, উপকূলের মানুষের ন্যায্যতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য এই দিবসটি পালিত হয়। জি, ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম মন্টু আপনাকে। এবারে জাগনারীর প্রধান নির্বাহী জনাব হোসনে আরা হাসি, আপনার কাছে জানতে চাই ঘূর্ণিঝড়ে আপনার পরিবারে কি ধরনের ক্ষতি হয়েছে? থ্যাংক ইউ লোকবেতার এবার সালমান আপনাকে। আসলে উপকূলে প্রত্যেকটা মানুষেরই জীবনে এক একটা ক্ষত নিয়ে বেঁচে আছে। উপকূলে বসবাস করা মানুষগুলো ডিজাস্টারের সাথে, সমুদ্রের সাথে যুদ্ধ করে আসলে তারা বেঁচে থাকা তাদের একটা বড় ইতিহাস থাকে। আমাদেরও সেরকম একটা ইতিহাস আছে। আমাদের ছাদের বন্যায় আমার পরিবার থেকে ৪ জন ছেলে মেয়ে সহ আমার মা ভেসে গেছিল পায়রা নদী পাড়ি দিয়ে ওপারে। কিন্তু আমার মা বেঁচে ছিল, বাট আমার ৪ জন ভাই বোন ওই বন্যায় হারিয়ে গেছে। যে গল্প মার কাছে আমরা শুনেছি এবং প্রতিনিয়ত
মানুষ যখন আসতো, আমাদের পরিবারে গেস্ট আসতো, মার কাছে গল্প শুনতে চাইতো, মা তখন কাঁদতো আর বলতো। আমরাও ওই অনেক কেঁদেছি মায়ের পাশাপাশি। তখন ও মায়ের চোখের পানি দেখে আমরাও কেঁদেছি। আমার মা যতদিন বেঁচে ছিল, ততদিন প্রতিটা মুহূর্ত সে অপেক্ষা করতো হয়তো তার সন্তানরা ফিরে আসবে, কেউ বেঁচে গেছে, বেঁচে আছে। এই অবস্থার মধ্যে আমরা বড় হয়েছি এবং পরবর্তীতে চিডরের সময় বলি, ও তারও আগে যদি যাই ৭০-এর বন্যায়ও আমাদের একটা কাহিনী আছে। আমার পরের যে ভাইটি, সে জন্মগ্রহণ করেছিল, সে জন্মগ্রহণ করাটা একটা ইতিহাস। মানে আমাদের ঘরের বেড়া যেটাকে বলে, ওইগুলো আমার বাবা কেটে দিয়েছে যে ঘরের বেড়া কেটে দিলে বাতাসটা পাস হবে, ঘরটা পড়বে না। তখন আমার মা গর্ভবতী এবং সে যখন ঘর থেকে বেড়ার উপরে নামছে, তখন মার পেইন ছিল একটু। তখনই আমার ওই ছোট ভাইটা, আমার পরে যে ছোট ভাই, ও জন্মগ্রহণ করছে এবং মানুষ ছিল আমার বাবা আর একটা কাজের লোক। তখন মা বলছে যে, আমার বাচ্চার ডেলিভারি হয়ে গেছে, তুমি লাইট ধরো। এবং লাইট ধরার পরে দেখে যে একটা ছেলে হয়েছে এবং তার নাটটা কেটেছিল কাঁচি দিয়া। ধান কাটার কাঁচি দিয়া তার নাটটা কেটে মায়ের কোলে নিয়া, ওই অবস্থায় মায়ে পাশের বাড়িতে গিয়া উঠেছিল। এবং ঠিক আমাদের চিররে আমার অনেক কাছের জন হারাই গেছে। তার মধ্যে একজন যদি বলি, আমার ফুফু, যার লাশটা পেয়েছিলাম। লাশ অনেকের আমাদের আত্মীয়স্বজন পেয়েছি। কিন্তু কষ্টদায়ক ছিল, আমার ফুফুর লাশটি আমরা খুঁজে পেয়েছি ১৫ দিন পরে ধানক্ষেতের মধ্যে। সেটি আর লাশ ছিল না, একটা কঙ্কাল ছিল। তাকে আমরা চিনতে পেরেছিলাম তার শাড়ি দেখে। যেই শাড়িটা পরা ছিল সেইটা দেখে বোঝার হয়েছিল। তার শরীরে আর কোনো মাংস ছিল না। পাতি-সিরগাল কুকুর খেয়ে ফেলেছিল। এসব কারণে আমরা আসলে কোনো রকম দুর্যোগ দেখলে আমরা আতঙ্কিত থাকি। আমরা ভয়ে থাকি। এর মধ্যেই আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের এখান থেকে বঙ্গোপসাগর মাত্র ৩৫ কিলো দূরে এবং একপাশে পায়রা নদী, একপাশে বিষখালী নদী। এই আ এই ডিজাস্টারের সাথে যুদ্ধ করেই আমরা বেড়ে উঠেছি এবং শেষ জীবন পর্যন্ত তাই করতে হবে। এই জায়গাটি ছাড়া আর আমাদের আসলে আর কোনো গতি নাই। এখানে আমাদের যে শিকড় এখন ডালপালা গজিয়েছে। ধন্যবাদ সালমান আপা। জি, ধন্যবাদ। হোসনে হাসি আপনাকে। আপনার পরিবারের কাছের মানুষকে হারিয়েছেন। আমরা আজকের এই দিনে আপনি আপনার পরিবারসহ যারা ঝড়ে তার প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। এবারে জনাব রফিকুল ইসলাম মন্টু, আপনার কাছে জানতে চাই, ৭০-এর ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী সাইক্লোন কেমন ছিল? এবং একই সাথে আরেকটি প্রশ্ন, উপকূল দিবস কিভাবে এলো? ১৭-এর ১২ নভেম্বর আমরা আম অসংখ্য মানুষের সঙ্গে আমি অ্যাজ এ জার্নালিস্ট এবং সাংবাদিক হিসেবে কথা বলেছি। যে প্রচুর অসংখ্য মানুষ তাদের স্বজনদের হারিয়েছে, বাড়িঘর হারিয়েছে, সহায় সম্পদ হারিয়েছে এবং অনেক মানুষকে আমি পেয়েছি কোনো আত্মীয়স্বজনই তাদের ছিল না। ফলে একটা চরম সংকটজনক একটা অবস্থা তৈরি হয় এবং সে সময়ে আ দেশ স্বাধীনের আগের যেহেতু ঘটনা, তখনকার তথ্য প্রযুক্তির অবস্থাও খুব এতটা উম আ উন্নত ছিল না। ফলে অনেক তথ্য আমরা পাইনি। কিন্তু আমরা বইপত্র পড়ে বিভিন্ন ডকুমেন্ট থেকে যে তথ্যগুলো জানতে পেরেছি, তা ছিল আ খুবই একটা ভয়াবহ চিত্র এবং আ এই ৭০-এর ১২ নম্বরের এই ঘূর্ণিঝড়টা ভোলা সাইক্লোন নামে পরিচিত এবং পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী সাইক্লোন এটিকে বলা হয়। আ তো গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং একটা চরম সংকট উপকূল অঞ্চলে তৈরি হয়েছিল এবং অনেক মানুষ সেই দিনের সংকট এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমি আসলে একজন সাংবাদিক হিসেবে সমগ্র উপকূল ঘুরে কাজ করি। আমি চিন্তা করলাম যে বাংলাদেশের অন্যান্য জায়গায় অন্যান্য ইস্যুতে কাজ করার অনেক সাংবাদিক রয়েছেন। কিন্তু সমগ্র উপকূল নিয়ে এক চোখে দেখা বা অ্যা একই আ ধারায় কাজ করার জন্য কোনো সাংবাদিক নেই। সে কারণে আমি ১ম বাংলাদেশের উপকূল সাংবাদিকতা শুরু করি এবং এটা শুরুর কিছুদিন পরে আ আমার চিন্তা মাথায় আসলো যে উপকূলকে যদি ফোকাসে আনতে হয়, কেন্দ্রীয় মিডিয়াতে নিয়ে আসতে হয়, তাহলে আসলে উপকূলের ইস্যুটাকে আরো বেশি করে আ ধরা দরকার এবং সেই লক্ষ্যেই আসলে আমি উপকূল দিবসের প্রস্তাবটা করি ২০১৬ সালে এবং ২০১৭ সাল থেকে এই দিবসটি পালিত হতে শুরু করে এবং এটার সঙ্গে সমগ্র উপকূলের সাংবাদিকরা, উন্নয়ন সংগঠন, আ বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, আ যুব সংগঠন এরা যুক্ত এবং
2017 সাল থেকে প্রথমে উপকূলের 34টা স্থানে এই দিবসটি পালন শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় এবছর 2025 সালেও এটি পালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। জি, ধন্যবাদ রফিকুল ইসলাম মন্টু আপনাকে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি বরগুনার উপপরিচালক জনাব মিসবাউর রশিদ। আপনার কাছ থেকে জানতে চাই, দুর্যোগ ঝুঁকির আসে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? সুন্দর প্রশ্ন। যত ভালো প্রস্তুতি নিতে পারবেন তত আপনার ক্ষয়ক্ষতি কম হবে ইনশাল্লাহ। আপনি দুর্যোগ পূর্বে যত, যেমন আপনি কোন আশ্রয়কেন্দ্রে যাবেন সেটা একটু আগে থেকে আপনি সিলেক্ট করে রাখলেন। আর যদি আপনি আগে থেকে সিলেক্ট না করেন, হঠাৎ করে সিগন্যাল বেড়ে গেল, কারণ এখন 7 নম্বর থেকে 1 ঘন্টা পর 8 নম্বর সিগন্যাল দিয়ে দিতে পারে। সাধারণত 16 ঘন্টা আগে সাধারণত 8 নম্বর সিগন্যাল দিত, মানুষের সময় দিত, সুযোগ দিত। কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে সেই সময়টা আমরা পাচ্ছি না। এজন্য আমরা যদি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে রাখি যে আমি আমার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে কোন আশ্রয়কেন্দ্রে যাব, আমার গরু ছাগল আমার হাঁস মুরগিগুলো আমি কোথায় রাখবো, আমি কি কি নিয়ে যাব, আমার স্বর্ণালঙ্কারগুলো আমি যদি আগে থেকে আমার আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপদে রেখে দিই, এই যে প্রস্তুতিগুলো পারিবারিক, এগুলো যত সুন্দরভাবে সহজভাবে আমরা নিব, তত সহজভাবে আমরা আশ্রয়কেন্দ্রে যেতে পারবো এবং আমাদের জান ও মালের ক্ষয়ক্ষতিগুলো ইনশাল্লাহ কমে যাবে। যে একটা এলাকার যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় এবং পরিবেশের ক্ষতি না হয়, সেভাবে সবাইকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে হবে এবং সবাইকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরা দুর্যোগ প্রশমন করতে পারবো। দুর্যোগ প্রশমন হইলে কি হবে, আমাদের এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ ইনশাল্লাহ কমে যাবে। তো এই আশ্রয়কেন্দ্রগুলো যদি এই চর ভিত্তিক, উপকূল ভিত্তিক, বিপদাপন্ন এলাকার মানুষ যেই সব জায়গায় বসবাস করে সেইখানে দরকার, কারণ প্রচারণা এখন যথেষ্ট হয় আলহামদুলিল্লাহ। আপনার যেমন 70-এ প্রচারণা হয় না দিকেই প্রায় 10 লক্ষ লোক মারা গেছিল, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। আল্লাহর রহমতে এখন প্রচারণা হচ্ছে। দুর্যোগ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে লোকাল প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনগণ, সিপিপি, রেড ক্রিসেন্ট সবাই প্রচার করতে, সবাই জানে। কিন্তু আমি যে আশ্রয় নিব, ওই আশ্রয়ের জায়গাটা আমাদের এখনো নাই। তো এই আশ্রয় কেন্দ্রগুলা যদি আমরা উপকূলবর্তী এলাকায় করি, আমরা স্কুল কলেজগুলো যদি আশ্রয় কেন্দ্রকে সামনে রেখে করি, তাহলে কিন্তু মানুষ বিপদের সময় ওই জায়গায় আশ্রয় নিতে পারবে। তো এই রাস্তাঘাট আশ্রয় কেন্দ্রগুলোকে ডেভেলপ করলেই আমি মনে করি আমাদের ঝুঁকিগুলা হ্রাস হবে ইনশাল্লাহ। পূর্ব প্রস্তুতি যত ভালো হবে, আমাদের দুর্যোগ মোকাবেলার আমাদের ভূমিকাটা তত ভালো হবে ইনশাল্লাহ। আমরা যদি পূর্ব প্রস্তুতি না নিতে পারি, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন এখন আমি যেটা বললাম যে আমরা কিন্তু যে কোনো জিনিসেরই পূর্বাভাস পাই। আগে ছিল সংকেত, সতর্ক সংকেত দিত 4 দিন আগে, 10 দিন আগে। আর পূর্বাভাস এখন 2 মাস আগে দেয় যে আগামী নভেম্বর মাসের 25 তারিখে বরগুনার উপর দিয়ে 300 কিলোমিটার বেগে একটা সুপার সাইক্লোন যাবে, ওই এলাকা তছনছ করে ফেলবে। তো এইটা যদি জেনে আমি যদি সেই প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, তাহলে এটা আমার নিজের ক্ষতি আমি নিজেই করতেছি। তা আমি জানি আমার কি করতে হবে। আমার প্রতিবেশীরা বলবে, স্থানীয় প্রশাসন বলবে, সবাই বলবে আমাকে। যদি আমি না নেই, আমারই ক্ষতি হবে। তো এখন সেই সুযোগটা কম, আমরা কাউকে দেই না। সবাইকে আমরা নিরাপদে নিয়ে আসি, ইনশাল্লাহ সবাই নিরাপদে আসে। তো আমরা চেষ্টা করবো সবাইকে যে যার পূর্বপ্রস্তুতি সেই নিবেন। তারপরে বেড়িবাঁধগুলা যদি আপনার ওখানে দুর্বল থাকে, আপনারা প্রশাসনকে জানাইলেন, নিজেরা শ্রমের মাধ্যমে একটু কাজ করলেন, তাহলে কি হবে, আরেকজন দেখবে যে না তারা করতেছে, তাদের সাথে একটু করি। তো যার জিনিসগুলো যদি সে খেয়াল করেন, যার এলাকার কাজগুলো যদি সে খেয়াল করেন, তাহলে আপনাদের বড় ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন লোকবেতারের পরিচালক জনাব মনির হোসেন কামাল। জনাব মনির হোসেন কামাল, আপনার কাছে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, উপকূল দিবসের প্রয়োজনীয়তা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুর্যোগ নিয়ে লোকবেতার কী ধরনের কাজ করে? উপকূল দিবস আমাদের প্রাণের দাবি। কেন, উপকূলের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে প্রতিনিয়ত ঘূর্ণিঝড় আঘাত করে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং বিশেষ করে 70-এর ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা সর্বকালের সবচেয়ে বেশি ক্ষতি। 70-এর ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক জানমালের ক্ষতি হয়েছে। সেজন্য 12 নভেম্বরকে স্মৃতিতে ধরে রাখার জন্য আমরা উপকূলের মানুষ 12 নভেম্বরকে উপকূল দিবস হিসাবে পালন করার এবং স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। কারণ আমরা চাই
এই দিবসে এই অঞ্চলের মানুষ ভয়াবহতা স্মরণ করবে এবং সেই অনুযায়ী দুর্যোগে যাতে আর কোনো মানুষ মারা না যায়, আমাদের ক্ষয়ক্ষতি যাতে কমে যায়, সেজন্য তারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে। আমাদের এই দিবসটি যখন সামনে আসবে, তখনই এই উপকূলীয় এলাকার মানুষের মনে ভয়টা চলে আসবে এবং এই ভয়ের কারণেই সারা বছর ব্যাপী তারা দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং এটাই হচ্ছে আমাদের উপকূলবাসীর দাবি। এবারে আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে। আমরা আমাদের লোকবেতারে প্রতিদিন আবহাওয়ার বার্তা দিয়ে থাকি এবং এই আবহাওয়ার বার্তা জেনে মানুষ কিন্তু পূর্ব প্রস্তুতি নিতে পারে। কোন দিন রোদ থাকবে, বৃষ্টি হবে অথবা শৈত্যপ্রবাহ পড়বে কিনা, তাপমাত্রা কেমন হতে পারে, সেই অনুযায়ী উপকূলের মানুষ তাদের ব্যক্তিগত জীবনের কাজকর্মকে একটা সূচির মধ্যে নিয়ে আসতে পারে, একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে পারে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আমাদের উপকূলের মানুষের ক্ষয়ক্ষতি একটু কমিয়ে আনা সম্ভব। সেই সাথে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে তারা জীবনযাপন করতে পারবে, কাজকর্ম করতে পারবে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের যখন সংকেত পাওয়া যায়, তখন কিন্তু আমরা আগে থেকেই সংকেতগুলো প্রচার করে থাকি এবং এই সংকেতে কখন কি করতে হবে, ঘূর্ণিঝড়ের আগে কি করতে হবে, ঘূর্ণিঝড়ের সময় কি করতে হবে, ঘূর্ণিঝড়ের পরে কি করতে হবে, সেই বার্তাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি এবং সেই অনুযায়ী উপকূলের মানুষ প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি দেখা যায় যে বরগুনার এই উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ মানুষ জেলে, যারা মাছ ধরতে সাগরে যায়। তো সাগরে গিয়ে অনেক সময় আবহাওয়ার খবর না জানতে পারলে অনেক সময় ট্রলারডুবির ঘটনা ঘটে, মৃত্যুর ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন যদি এই মেসেজগুলো দিতে পারি, তাহলে কিন্তু জেলেরা সতর্ক হতে পারে এবং তারা নিরাপদে মাছ শিকার করতে পারে। যখন দুর্যোগ আসবে, সে দুর্যোগের সময় তারা কিনারে চলে আসতে পারবে। ঘূর্ণিঝড় যখন শুরু হয়, অর্থাৎ ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দেখা যায় যে উপকূলীয় অঞ্চলে, অর্থাৎ আমাদের অঞ্চলে বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ চলে যায়। সেই সময় কিন্তু আমরা সম্প্রচার সময়টা বৃদ্ধি করি। আমরা পারলে 24 ঘন্টা রেডিও আমাদের খোলা রাখি, বার্তাগুলো দিয়ে থাকি। বিদ্যুৎ না থাকলে আমরা জেনারেটর বা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করে আমরা কিন্তু সম্প্রচার চালিয়ে থাকি। পাশাপাশি যারা এই দুর্যোগ মোকাবেলায় বিশেষজ্ঞ, অর্থাৎ যারা খুব বেশি জানে, তাদেরকে আমরা লোকবেতারে নিয়ে আসি, তাদের নিয়ে প্রোগ্রাম করি, তাদের মাধ্যমে আলোচনার মধ্যে দিয়ে শ্রোতাদেরকে কি করতে হবে, কেন করতে হবে, এই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করি। বিগত কয়েক বছরের ঘূর্ণিঝড়ে আমরা লোকবেতারে সঠিক বার্তা প্রচার করে এই বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতি কিন্তু অনেকটা কমিয়ে আনতে পেরেছি। বিশেষ করে সিডর এবং আইলার পরে যে ঝড়গুলো হয়েছে, সেই ঝড়গুলোতে আমাদের এলাকায় কিন্তু তেমন প্রাণহানি হয়নি, তেমন উল্লেখযোগ্য মানুষ মারা যায়নি। দু একটি দুর্ঘটনা ঘটেছে, ঘরের উপরে গাছ পড়ে অথবা ঘর ভেঙে দু একজন মানুষ মারা গিয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষকেই আমরা আশ্রয়কেন্দ্রে নিতে পেরেছি, তাদেরকে পূর্ব সতর্কতা দিতে পেরেছি, তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে, তাদের জানমালের অনেক ক্ষতি কম হয়েছে এবং এই কাজগুলো আমরা করে যাচ্ছি, আগামীতেও করব এবং লোকবেতার শুনলে আশা করি যে কোনো দুর্যোগে আপনারা সঠিক বার্তা পাবেন এবং সঠিক বার্তা পেয়ে আপনারা প্রস্তুতি নিতে পারবেন, আপনাদের ক্ষয়ক্ষতি অনেকটাই কমে যাবে। জি, ধন্যবাদ জনাব মনির হোসেন কামাল আপনাকে। এবারে জনাব রফিকুল ইসলাম মন্টু, আপনার কাছে জানতে চাই, উপকূল দিবস উপকূল বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন?
এটা হচ্ছে যে আমরা যেমন বিভিন্ন দিবসের কথা বলি না, প্রতিটি দিনই একটি করে দিবস। কিন্তু আমরা যেমন আ পরিবেশ দিবস কিংবা মানবাধিকার দিবস কিংবা নারী দিবস এরকম কোনো একটা দিবস আ যদি থাকে তাহলে সেই দিবসটাকে ধরে বিভিন্ন মিডিয়া কিংবা বিভিন্ন সংগঠন একটা কার্যক্রম গ্রহণ করতে পারে। উপকূল দিবস আ ১২ নম্বর উপকূল দিবস হিসেবে পালনের শুরুর পর থেকে আ এই দিবসকে ঘিরে নানা ধরনের কার্যক্রম হচ্ছে এবং উপকূল সম্পর্কে অনেক তথ্য এর আগে হয়তো কেউ জানতো না। কিন্তু উপকূল দিবসটা পালন শুরুর পর থেকে এই উপকূল সম্পর্কে আমরা অনেক বেশি জানতে পারছি এবং সাংবাদিকরা লেখালেখি করছেন। অনেক সংগঠন উপকূল দিবস পালনের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এ ব্যাপারে ক্যাম্পেইন হচ্ছে। ফলে উপকূল দিবসকে ঘিরে একটা উপকূল বিষয়ক সচেতনতার একটা ক্ষেত্র তৈরি হয়েছে যেটা অদূর ভবিষ্যতে আরো বেশি আ প্রভাব বিস্তার করবে বলে আমার ধারণা। জি, ধন্যবাদ রফিকুল ইসলাম মন্টু আপনাকে। এবারে জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, আপনার কাছে জানতে চাই, দুর্যোগ মোকাবেলায় কেন প্রস্তুতি দরকার? আসলে পৃথিবীটা অনেকটা আপডেট হয়েছে। আমি যে ঘটনাগুলো বলছি, সেদিন যেভাবে মানুষ মারা গেছে আমার বোন, আমার ফুফু, আমার ভাইয়ের জন্মগ্রহণ, সেদিন কিন্তু তথ্যের এত অবাধ প্রবাহ ছিল না। এখন কিন্তু তথ্যের অবাধ প্রবাহ আছে। এখন কিন্তু আমরা সমুদ্রের গভীর সমুদ্রে যখন একটি সিস্টেম তৈরি হয়, নিম্নচাপের সিস্টেম তৈরি হয়, তখন থেকেই আসলে মেসেজটা মানুষের কাছে আসতে থাকে। এখন কিন্তু প্রস্তুত হওয়া উম আ যথেষ্ট সুযোগ আছে। সে কারণে আমরা মনে করি যে ডিজাস্টার মোকাবেলার জন্য ক্ষয়ক্ষতি এবং যান রক্ষার জন্য প্রস্তুতিটা বড় একটি কাজে দেয় এবং বাংলাদেশ সরকারও কিন্তু সেটা একটা সফলতা দেখিয়েছে এবং এই সফলতার অংশ কিন্তু আমরা। আমরা যারা এই ডিজাস্টারে ক্ষতিগ্রস্ত হতে, হতে এখন আ আমরা প্রস্তুতির জায়গাটায় চলে গিয়েছি। আ সে কারণেই কিন্তু আমরা আসলে যে যাতে যানের অন্তত মাল যাই যাক, মাল খুব রক্ষা করা যায় না। কিছু মাল আছে যেটা মাঠে থাকে। আপনার মাছ, আ ফসল, পোল্ট্রির জাতীয় যে জিনিসগুলো হাঁস, মুরগি, গরু এগুলো খুব রক্ষা করা যায় না। কিন্তু তারপরেও জানটা যাতে বেঁচে থাকে সে কারণে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এবং এই যে ডিজাস্টার এর আগে প্রস্তুতিটা বেশি দরকার। আমাদের অঞ্চলে কিন্তু এই যে যেসব বন্যার কথা আমি বলেছি, সেসব বন্যার সময় মানুষের গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলেছে। জমাজমি দলিল হারিয়ে ফেলেছে। সেসব জমাজমি নিয়ে মানুষ এখনো ভোগান্তির মধ্যে আছে। আর এই কারণেই আমাদের প্রস্তুতিটা দরকার যে আমার অন্তত বেঁচে থাকবো যেহেতু, আমি বেঁচে থাকার প্রস্তুতি যেমন নিতে হবে, আমাকে এ ধরনের গুরুত্বপূর্ণ পেপারস গুলো এগুলো আমাকে রক্ষা করতে হবে। সেগুলোর যে রক্ষা করা পদ্ধতি সেগুলো আসলে মানুষকে জানতে হবে এবং আমরা সেগুলোকে আসলে চেষ্টা করি সংরক্ষণের জন্য। যে এই আমি যদি আমার এই গুরুত্বপূর্ণ কিছু জিনিস সংরক্ষণ করতে পারি এবং নিজেরা বেঁচে থাকতে পারি, তাহলেই আসলে আ সামনে আমাদের আবার চলার গতি হবে। এটি শুধু প্রস্তুতির মাধ্যমেই, একমাত্র প্রস্তুতিই পারে ডিজাস্টারে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং গুরুত্বপূর্ণ জিনিস বা জীবন রক্ষা করতে। জি, ধন্যবাদ হোসনে আরা হাসি আপনাকে। জনাব রফিকুল ইসলাম মন্টু, এবারে আপনার কাছে প্রশ্ন, উপকূলে এখন কী ধরনের সমস্যা বিদ্যমান? উপকূলের মানুষ কতটা জলবায়ু ঝুঁকিতে? মানুষ কিভাবে টিকে আছে? উপকূল আ শব্দটা মাথায় আসলে আমাদের সামনে অনেকগুলো শব্দ মাথায় আসে, চিন্তায় আসে। যেমন সাইক্লোন, জলোচ্ছ্বাস, নদীর ভাঙন, ঘূর্ণিঝড়, নানান কিছু মিলিয়ে আসলে উপকূল। উপকূল উপকূলের প্রধান সমস্যা সংকটটা হচ্ছে দুর্যোগজনিত। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ বাড়ছে। দুর্যোগের ফলে মানুষ সংকটে সংকটাপন্ন অবস্থায় পড়ছে এবং তারা বিভিন্নভাবে সেই সংকট মোকাবেলা করার চেষ্টা করছে। এবং আমরা প্রত্যেকটা দুর্যোগের ক্ষেত্রে আমরা নদী ভাঙন থেকে শুরু করে সাইক্লোন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ভিন্ন, ভিন্ন এলাকার ভিন্ন, ভিন্ন ক্ষেত্রের মানুষ ক্ষতিগ্রস্ত এবং তারা আম তাদের জনজীবনে, তাদের জীবন জীবিকায় এটার প্রভাব পড়ে এবং বহু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। বহু মানুষ তার নিজের বাড়িতে থাকতে পারে না, নিজের জমিতে ফসল ফলাতে পারে না, লবণাক্ততার কারণে ফসল হচ্ছে না। সে কারণে তাকে অন্য জায়গায় যেতে হচ্ছে। এইটা গেল একটা দুর্যোগজনিত সমস্যা। কিন্তু এই দুর্যোগ শুধুমাত্র দুর্যোগকে দায়ী করলেও হবে না। অনেক
ক্ষেত্রে দুর্যোগকে আমরা মানব সৃষ্ট কারণগুলো দুর্যোগকে ত্বরান্বিত করে। দুর্যোগকে আরো বেশি সংকটাপন্ন করে তোলে। তো সেটাও আমাদের একটা বড় ইস্যু যে দুর্যোগকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা প্রাকৃতিকভাবেই সংকটাপন্ন আর একটা মানব সৃষ্ট আ সমস্যা। আমরা যদি দেখি যে আমরা নাগরিক অধিকারের যে জায়গাগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয় যে সেবামূলক ব্যবস্থাগুলো, উদ্যোগগুলো, সরকারের কর্মসূচিগুলো আছে, সেটা আমরা দেখব যে উপকূলাঞ্চলের বহু মানুষের কাছে এই সেবাটা পৌঁছাচ্ছে না। মানে বিভিন্ন পদে, পদে হয়তো সঠিক ব্যক্তি বাছাই হচ্ছে না অথবা উপকূলের জন্য কম বরাদ্দ আছে। এরকম নানান ধরনের সমস্যা আছে। ফলে সেবাটা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এটা একটা সংকট। আরেকটা সংকট হচ্ছে যে পলিসিগত আমাদের পলিসিতে অনেক কিছুই আছে। নীতিমালায় আমরা অনেক কিছুই রাখছি। কিন্তু আমরা প্রকৃতপক্ষে মানুষের কাছে সেই নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি না। অনেক নীতি সঠিকভাবে বাস্তবায়িত হয় না। অনেক আ আইনে আছে কিন্তু আইনে থাকা সত্ত্বেও সেই আইনটা সঠিকভাবে আ উপকূলের মানুষেরা সেই সেবাটা পায় না। এরকম অনেক ধরনের সংকট উপকূলাঞ্চলে রয়েছে। বাংলাদেশের উপকূলাঞ্চলের মানুষ সবসময় জলবায়ু ঝুঁকিতে আছে। এটা একসময় হয়তো কম ছিল। কিন্তু পর্যায়ক্রমে এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমি সারা উপকূল ঘুরে কাজ করতে গিয়ে দেখেছি যে প্রত্যেকটা জিনিস আমরা যদি সাইক্লোনের কথা বলি, সাইক্লোনের ফ্রিকোয়েন্সি বেড়েছে। আগে দীর্ঘ সময় পর, পর একটা সাইক্লোন হতো। এখন প্রায় প্রতি বছর সাইক্লোন হয়। সাইক্লোন না হলেও একটা নিম্নচাপ হয়। যে নিম্নচাপের ফলে সমগ্র উপকূলে জোয়ারের প্রভাব বিস্তার হয় এবং তাতে মানুষের ব্যাপক ক্ষতি হয়। বসতবাড়ি, জীবন-জীবিকা অনেক কিছু ক্ষতি হয়। এবং এটা আমরা গত কয়েক বছর গত ১০ বছর থেকে দেখছি যে এই জোয়ারের উচ্চতাটা, জোয়ারের পানির বৃদ্ধিটা ব্যাপকভাবে মানুষকে ক্ষতি করে। এটা যখন সাইক্লোন হয় তখন আমরা সাইক্লোন হিসেবে এটাকে দেখি। কিন্তু সাইক্লোন না হওয়া পর্যন্ত যে জোয়ারের পানিটা মানুষের বাড়িঘর ক্ষতি করে সেজন্য আমরা কোনো স্টেপ নিতে পারি না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের সাইক্লোনটা যেমন বাড়ছে তেমনি আমরা দেখছি লবণাক্ততার প্রভাবটা বেড়েছে। এবং অনেক এলাকায় এখন ফসল হচ্ছে না। মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। কৃষি পেশায় যারা জীবিকা নির্বাহ করত তারা এখন কৃষি পেশা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। অন্যদিকে আমরা মৎস্যজীবী, সমগ্র উপকূল জুড়ে মৎস্যজীবী একটা বড় সম্প্রদায় আছে। কিন্তু সেই সম্প্রদায়ের বহু মানুষ এখন আর মৎস্যজীবী পেশায় থাকতে পারছে না। হয়তো মাছ ধরার সেই পরিবেশটা নাই, মাছ পাচ্ছে না বা তার লোকসান হচ্ছে। ফলে সে বাধ্য হয়ে এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছে। এভাবে আমরা দেখছি যে লবণাক্ততার কারণে বা ধরুন যে পানি সংকট বৃদ্ধি কিংবা নদী ভাঙ্গনের প্রবণতা বৃদ্ধি এরকম নানান ধরনের সংকট উপকূলাঞ্চলে বেড়েছে এবং গত কয়েক বছর আমি দেখেছি যে স্থানচ্যুত মানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে যে ডিসপ্লেসড হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যেতে বাধ্য হচ্ছে এবং রিপিটেডলি মানে একই পরিবার একই জায়গায় হয়তো ৫ বার ১০ বার আ স্থান বদল করতে বাধ্য হচ্ছে। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। এবং এমনকি বড়, বড় শহরে এমনকি সীমান্ত পাড়ি দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এমন প্রবণতাও আমরা দেখেছি এবং আ আগামীতে জলবায়ু পরিবর্তনের মাত্রাটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। মানে যে প্রবণতা আমরা দেখছি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি যদি আরো হয়, লবণাক্ততা যদি আরো বাড়ে, নদী ভাঙ্গন যদি আরো বাড়ে, মানুষের গতি কি হবে? আ সে কারণে আমরা দেখছি যে আ আমাদের প্রোটেকশন গুলো নেই। আমাদের যে উপকূলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থাগুলো আমাদের খুব দুর্বল এবং উপকূলের মানুষকে তাদের ন্যায্যতা, তাদের অধিকার যে সরকার থেকে বা বিভিন্ন মহল থেকে বাস্তবায়নের কথা, সেটা আসলে জোরদারভাবে করা হচ্ছে না। জি, ধন্যবাদ। হোসনেরা হাসি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন। দুর্যোগ মোকাবেলায় আপনার সংস্থা কী ধরনের কাজ করছে? আম আমি জাগরনারীতে আসলে আজকের ২৭ বছর কাজ করে। কিন্তু আমি জাগরনারী আপনার নাম শুনলেই বুঝেন যে নারী আ ফোকাস একটা অর্গানাইজেশন। রিয়ালি নারী ফোকাস অর্গানাইজেশন। আমরা এখনো নারী ফোকাসই। কিন্তু আমাদের সক্ষমতার একটা জায়গা তৈরি হয়ে গেছে যে আসলে ডিজাস্টার ক্ষয়ক্ষতি কমাইয়ে আনা এবং ডিজাস্টার হয়ে যাওয়ার পরে মানুষকে কিভাবে তাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করা যায়। এই জায়গাটায় কাজ আমরা আসলে আমাদের একটা এক্সপার্টিজ এসে গেছে। এটার কারণ যদি বলি, এটার কারণও হলো যে উপকূলে বারবারই আপনারা দেখতেছেন যে ডিজাস্টার হয়। এটার পিছনে আরো একটি কিন্তু কারণ রয়ে গেছে ক্লাইমেট চেঞ্জ। আবহাওয়া পরিবর্তনের কারণে এখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। যে ঘন, ঘন আসলে দুর্যোগ আসতেছে। শুধু দুর্যোগ যে বাতাস আর বন্যা হলো এটিই না। আরো অনেক ধরনের উপকূলে আ দুর্যোগ আছে। আপনার যদি বলি আমি যে পায়রা বলেশ্বর বিষখালী এটার মোহনা হলেও বঙ্গোপসাগর থেকে ৩ টা বড় নদী উঠে গেছে। আপনি সেই
বঙ্গোপসাগরের মোহনা কিন্তু এখন আগের মতো গভীরতা নেই, সেটি উঁচু হয়ে গেছে এবং সেটার কারণে মানুষ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। কি ধরনের? যে আগের মতো মাছ পাচ্ছে না, আগের মতো উম পানি পাচ্ছে না। এ অঞ্চলে কিন্তু একটা সময় লবণাক্ত পানি আসে। আ অ অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাস, এই মাসগুলোতে আর মিষ্টি পানি থাকে না। সমুদ্রের পানি সব লবণাক্ততা এসে যায় এবং এইসব নদীতে, আমি যে নদীগুলোর নাম বললাম, সে নদীগুলোতে লবণ পানি প্রবাহিত হয়। সে কারণে দেখা যায় যে এক ডিজাস্টারে মানুষকে ক্ষতি করে, আবার এই লবণ পানি ক্ষতি করে এবং এটি নারীদের উপরে প্রভাব বেশি করে। আমি যেহেতু নারী ফোকাস অর্গানাইজেশন, যখন এই যে নারী ফোকাস কাজ করে, সে কারণে আমাদের প্রধান সমস্যা হয়ে গেছে এখানে ডিজাস্টার এবং ডিজাস্টারে ক্ষতিগ্রস্ত। ডিজাস্টারে সবচেয়ে ভালনারেবল মানুষ হলো নারী এবং শিশু। জাগরণের কাজ করতে গেলেই নারী শিশুর কথা ভাবতে গেলে এবং ডিজাস্টার ভাবতে গেলে আসলে এই জায়গাটা এসে যায় নারীদের নিয়ে কাজ করা এবং আমরা সেক্ষেত্রে যেটা হয় যে আমরা আর্লি অ্যাকশন, যে ডিজাস্টারের আগে কি অ্যাকশনটা নেওয়া দরকার এবং ডিজাস্টারের পরে মানুষকে ঘুরে দাঁড়ানোর জন্য যে সেভ করতে হয়, এই জায়গাগুলোতে আমাদের আসলে আমরা কাজ করি এবং সেটি আমরা যদি বলি যে এই জায়গাটা আমরা নলেজেবল এবং আমাদের অর্গানাইজেশনের যথেষ্ট সক্ষমতা আমাদের কলিগদের এই জায়গাটায় আমাদের আছে এবং আমরা এই অঞ্চলে আমরা যেকোনো ধরনের দুর্যোগ হোক, আমরা সেটা কাজ করি। দুর্যোগ যে শুধু বন্যা আর ঘূর্ণিঝড় না, এ অঞ্চলে নানাবিধ দুর্যোগ। আপনি দেখেন এবছরে আমাদের যেটা হয়ে গেল, আমাদের এদিকে এবছরে বড় একটা দুর্যোগ হয়ে গেল যে সারা বাংলাদেশের মধ্যে রেড অ্যালার্ট হলো বরগুনাতে ডেঙ্গুর। এগুলো এগুলো কোনোটাই কিন্তু আমরা বাদ দিতে পারি না যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব এগুলো আমাদেরকে পোহাতে হচ্ছে। আমাদের অসময়ে ঝড় হওয়া, আমাদের ফসল বা ঠিকমতো ঘরে না তুলতে পারা, এগুলো কিন্তু আসলে ক্লাইমেট চেঞ্জের প্রভাব আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি। আমি আমার ছোটবেলায় দেখেছি, জ্যৈষ্ঠ মাস আসছে, মা চাষিরা সবাই কার কি বীজ আছে, এর বীজ ওরে দেওয়া, ওর বীজ ওরে দেওয়া, এটি দিয়ে তারা উম তাদের সবজি চাষ করত। বা সিজনে ৬ টা সিজন ছিল। সিজনে এখানে সবজি চাষ বা ফসল চাষ করত। এখন সেই ঠিক সিজন আমরা দেখি না। আমরা সিজনও হারিয়ে ফেলছি ক্লাইমেট চেঞ্জের কারণে। সে কারণে আমাদের আরেকটা দেখেন, পাশাপাশি যে আগে আমার ছোটবেলায় দেখা যে মায়েদের কাছে বীজ সংরক্ষণের যে আ প্যাটার্নটা ছিল, সেটি কিন্তু এখন আর মায়েদের কাছে প্যাটার্নটা নাই। এটা কোম্পানির কাছে চলে গেছে। বছরের বীজ আ কিনে রুইতে হবে এবং ফসল হওয়ার পরে ওই ফসলের বীজ সংরক্ষণ করে পরবর্তী বছর আর আ ফসল সেটা দিয়া মায়েরা পাচ্ছে না। সে কারণে যে বীজ সংরক্ষণের প্যাটার্নটাও এখন আর পরিবার ভিত্তিক নাই, অঞ্চল ভিত্তিক নাই। এটাও কোম্পানির হাতে চলে গেছে। কোম্পানির চেয়েও যদি বলি আরো উপরে যাই, তাহলে বিদেশীদের হাতে চলে গেছে। এই টিমটা তারা আসলে হরণ করে নিয়ে গেছে। আর এসব কারণেই আমাদেরকে এখন পাবলিককে বুঝাতে হচ্ছে যে, যে চেঞ্জটা আসছে, যে তোমার ফসলটা তুমি আগে লাগাবা না পরে লাগাবা? তুমি কিভাবে তোমার লাইভলিহুডটা চলবে? এই জায়গাগুলো আমাদের আসলে কাজ করতে হয় এবং আমার ভিতরে তো আপনারা আমি শুরুতেই বললাম যে আমি আসলে কতটা ক্ষত আমার ভিতরে আছে। সে কারণে আমাকে আসলে ডিজাস্টার নিয়া কাজের আগ্রহটা আমার বেশি। আমি যেভাবে আমার মাকে কাঁদতে দেখেছি, আমার হৃদয়ে যত আমার ক্ষত আছে, আমার ফুপুর লাশটা আমি ১৫ দিন পরে দেখেছি। সেই ক্ষতর জায়গা থেকে আমার চেতনাটা বেশি। আমি শিডিউল যখন হয়েছে, আমি এক কাপড়ে ৩ দিন ছিলাম। ৩ দিনের পরে খেয়াল আসছে যে আমি তো এক কাপড়ে এবং একটা স্যান্ডেল পরা মানুষ ও রাস্তায় দৌড়াচ্ছি। আমার এর বাইরে আর কোনো উপলব্ধি ছিল না। ৩ দিন পরে মনে হলো যে আমাকে একটু রেস্টে যাওয়া দরকার। দিন-রাত সমান করে মানুষের পাশে দৌড়িয়েছি। আমাকে আল্লাহ রক্ষা করেছিল। আমি বরগুনা জেলা শহরের মতো জায়গায় অবস্থান করেছি, সে কারণে আমি গ্রাম থেকে গ্রামে গিয়েছি। আর আমার অর্গানাইজেশনও জাগরণারিও আসলে এই জায়গা থেকে, এই অঞ্চলের এত ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, নানাবিধ ডিজাস্টার, যেটা আমি বললাম যে একেক ধরনের একেক জায়গায় ডিজাস্টার হয়ে থাকে। লবণাক্ততা এক ধরনের ডিজাস্টার, পানি উঠে যাওয়া এক ধরনের ডিজাস্টার, বেড়িবাঁধ অনেক আগের বেড়িবাঁধ সেই
সাইডের পরে বেড়িবাঁধ হয়েছে, সে বেড়িবাঁধ নড়বড় হয়ে গেছে, বেড়িবাঁধ ছুটে গিয়ে পানি ঢুকে যায় লোকালয়, হাজার হাজার মানুষের ফসলের ক্ষতি হয়, মাছের ক্ষতি হয়। এগুলো খুব হৃদয়ে লাগে আমাদের। স্ট্র্যাটেজিক্যালি আমরা আসলে এই কারণেই আসলে আমরা ডিজাস্টার প্রোন এরিয়ার বলে আমাদের ডিজাস্টার ফোকাস আমরা কাজ করি এবং আর্লি অ্যাকশনটা আমরা বেশি অ্যাটেনশন দেই, যে আসলে পূর্ব প্রস্তুতিটা মূল আসলে ডিজাস্টার থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য বড় জায়গা আমরা সেটি করে থাকি। থ্যাংক ইউ। জি, হোসনে হাসি, আপনাকে ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম মন্টু, এবারে আপনার কাছ থেকে জানতে চাই, উপকূলের সুরক্ষা এবং ন্যায্যতা প্রতিষ্ঠায় করণীয় কি? মানে প্রত্যেকটা নাগরিকের একটা অধিকার আছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করি যে প্রান্তিকে একেবারে প্রান্তে যে মানুষটা আছে, দ্বীপের ওই প্রান্তে বা দ্বীপের একেবারে কিনারে ফ্রন্ট লাইনে যে অবস্থান করছে, তার জন্য যে সুবিধা শহরে যে মানুষটা থাকে তার জন্য সুবিধার মধ্যে অনেক পার্থক্য আছে। ওই মানুষটার শিক্ষা, স্বাস্থ্য, জীবন জীবিকা, ছেলেমেয়েদের লেখাপড়া প্রত্যেকটা জায়গায় সে পদে পদে বঞ্চিত হয়, কিন্তু শহরের মানুষে সে বঞ্চিত হচ্ছে না। তো ফলে আমরা আসলে প্রান্তিক মানুষের বা উপকূলীয় অঞ্চলের মানুষের ন্যায্যতা এবং তাদের অধিকারটা ফিরে পেতে চাই, অধিকারটা চাই। অধিকারটা যাতে প্রতিষ্ঠিত হয়, তারা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, জীবন জীবিকা নিয়ে সেখানে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মাথায় রেখে উপকূলের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। উপকূলের বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। উপকূলের বনের যে দেয়াল, যে বনের দেয়ালটা হারিয়ে যাচ্ছে আমরা দেখছি, সেইটা রক্ষা করতে হবে এবং তাদের যে ন্যায্য প্রাপ্যটা, সেবার যে কথা সরকার বলছে, সংবিধান বলছে, যে সকল মানুষের জন্য সকল সমান অধিকার এবং সমান সুবিধা নিশ্চিত করা, সেই জায়গাটা আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং প্রান্তিকের উপকূলের মানুষেরা যেভাবে পায়, শহরের মানুষেরা যেভাবে পায়, ঠিক সেভাবে আমরা উপকূলের মানুষের জন্য এটা পেতে চাই। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য স্তরে উপকূলের মানুষের মানে মানে সমবন্টন যদি হয়, তাদের ন্যায্যতাটা প্রতিষ্ঠিত হয়, তাহলে উপকূলের মানুষ ভালো থাকবে। জি, ধন্যবাদ। চাই উপকূল দিবস এই প্রোগ্রামে শ্রোতাদের উদ্দেশ্যে জনাব রফিকুল ইসলাম মন্টু, আপনার যদি আর কিছু বলার থাকে। উপকূলবাসীর জন্য বার্তা এটাই যে উপকূলের মানুষকে সচেতন হতে হবে। উপকূল বিষয়ে, তাদের অধিকার বিষয়ে, তাদের ন্যায্যতার বিষয়ে তাদেরকে সোচ্চার হতে হবে। মানে কেউ যদি কথা না বলে, মানে চুপচাপ বছরের পর বছর, যুগের পর যুগ একইভাবে তারা নিগ্রহ নিষ্পেষণের মধ্যে থাকছে, অবহেলার মধ্যে থাকছে, তাহলে আসলে সেই সমাজটা, সেই মানুষরা জাগতে পারে না। সেইজন্য উপকূলের যে উপকূলীয় কমিউনিটি আছে আমাদের, কোস্টাল কমিউনিটি বলি আমরা, তাদেরকে আসলে জাগতে হবে এবং স্থানীয়ভাবে দক্ষতা, সক্ষমতা অর্জন করতে হবে, তাদের নেতৃত্ব দিতে হবে এবং তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। জি, ধন্যবাদ সকল অতিথিবৃন্দ আপনাদেরকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। দিবস তো কতই আছে, পাখি দিবস, পানি দিবস, শকুন দিবস, হাতি দিবস, শিক্ষা দিবস, স্বাস্থ্য দিবস, জনসংখ্যা দিবস, নারী দিবস, গ্রামীণ নারী দিবস, মানবাধিকার দিবস কিংবা ভালোবাসা দিবস সহ আরও কত দিবসের ভিড়ে আরেকটি দিবসের প্রস্তাব শুধুমাত্র উপকূলের জন্য। যে দিবস উপকূল সুরক্ষার কথা বলবে, উপকূলের সংকট সম্ভাবনার কথা বলবে, উপকূলকে এগিয়ে নেওয়ার কথা বলবে, যে দিবসে উপকূলবাসীর কণ্ঠস্বরে ধ্বনিত হবে। আর এভাবেই উপকূল এগিয়ে যাবে বিকাশের ধারায়। শ্রোতা, এতক্ষণ শুনলেন উপকূল দিবসের দাবি নিয়ে বিশেষ আলাপচারিতা, চাই উপকূল দিবস। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সালমান। অতিথি আলোচক হিসেবে আমার সাথে ছিলেন উপকূল সাংবাদিক ও উপকূল দিবসের উদ্যোক্তা জনাব রফিকুল ইসলাম মন্টু, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি বরগুনার উপপরিচালক জনাব মিসফাউর রশিদ, জাগনারের প্রধান নির্বাহী জনাব হোসনে হাসি এবং লোকবেতারের পরিচালক জনাব মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে লোকবেতারের সৌজন্যে। সোনা ফলা জমি, লোনা জলে ভরা, ঘূর্ণি
ভরা। শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।